সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু propsub.com। আমি অনমিত্র। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা জানা প্রত্যেকের জন্য অত্যন্ত জরুরি বা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কোনো ব্যক্তি মারা যাবার পর তার ত্যক্ত সম্পত্তি কিভাবে তার লিগ্যাল এয়ার্সদের মধ্যে ডিস্ট্রিবিউট হবে সেই বিষয় নিয়েই আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। সলিড অ্যান্ড কম্প্যাক্ট কন্টেন্ট দিচ্ছি সম্পূর্ণ ফ্রিতে। স্কিপ করে খাবলে খাবলে দেখবেন না, কিছু বুঝতে পারবেন না। প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখুন, একবারে দেখুন এবং পুরোটা দেখুন, ঠান্ডা মাথায় দেখুন, একবারেই টোটাল জিনিসটা আপনি বুঝে যাবেন। আফটার ডেথ অফ এনি পারসন তার ত্যক্ত সম্পত্তি কিভাবে এবং কি উপায় এবং কি পদ্ধতিতে ধাপে ধাপে পর্যায়ক্রমে তার লিগ্যাল এয়ার্সদের কাছে ট্রান্সফার হবে বা হস্তান্তর হবে বা ডিভলভ হবে এবং তাদের মধ্যে কি অনুপাতে ডিস্ট্রিবিউট হবে, এই ভিডিওটি দেখলে আপনি কমপ্লিটলি বুঝতে পারবেন। তবে এই পরিপ্রেক্ষিতে আমি বলে রাখি, এই ভিডিওটি আমি হিন্দু ল এবং হিন্দু সাকসেশন অ্যাক্ট অনুসারে বানাচ্ছি, তাই এটা মাথায় রেখে ভিডিওটা দেখুন এবং ভিডিওটি দেখার পর কোনো ডাউট থাকলে আমাকে নিচের কমেন্ট বক্সে জানান। এই ভিডিওটি সাইজে একটু বড় হতে চলেছে মানে নর্মাল ভিডিওর থেকে, তাই একটু ধৈর্য সহকারে দেখুন, অত্যন্ত ইম্পর্টেন্ট টপিক এবং স্কিপ না করতে অনুরোধ করছি। স্কিপ করে দেখলে কিন্তু আপনি ভিডিওটা কিছু বুঝতে পারবেন না। আমি এই চ্যানেলে প্রপার্টি রিলেটেড সমস্ত রকমের হাইলি ইম্পর্টেন্ট টপিককে কভার করে থাকি, ইনক্লুডিং রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট, আর্নিং মানি ফ্রম রিয়েল এস্টেট, অনলাইন আর্নিং অপরচুনিটিস ফ্রম রিয়েল এস্টেট এবং রিয়েল এস্টেট ডিজিটাল মার্কেটিং এক্সেট্রা। আপনি ইন্টারেস্টেড থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। এই ভিডিওটি অত্যন্ত ইনফরমেটিভ অ্যান্ড এডুকেশনাল, তাই স্কিপ না করে আপনি পুরোটা দেখুন। বোঝানোর সুবিধার জন্য আমি ভিডিওটিকে ছোট ছোট পয়েন্টে ভাগ করে নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আজকের টপিক নিয়ে ডিসকাশন শুরু করা যাক। ডিভলিউশন অফ প্রপার্টি আফটার ডেথ অফ এনি পারসন, এই টপিকটার মধ্যে প্রথম যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব তার হেডিংটা হচ্ছে ট্রান্সফার বাই ওয়ে অফ গিফট ডিড, বা বাংলায় বলতে গেলে দানপত্রের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের পদ্ধতি। কোনো ব্যক্তি তার জীবদ্দশায় বা জীবিত থাকাকালীন একটি দানপত্র সম্পাদনের মাধ্যমে কোনো ব্যক্তিকে অথবা তার কোনো লিগ্যাল এয়ার্সের অনুকূলে তার সম্পত্তিকে হস্তান্তর করতে পারেন। যেমন পিতামাতা বা পেরেন্টস তাদের সন্তানকে দানপত্রের মাধ্যমে সম্পত্তি হস্তান্তর করতে পারে। তো সেক্ষেত্রে সেই দানপত্রে উল্লিখিত নির্ধারিত সম্পত্তি দাতার ইচ্ছানুসারে গ্রহীতার কাছে গিয়ে পৌঁছবে এবং সেই দানপত্র অনুযায়ী ডিস্ট্রিবিউট হবে। এবং এই প্রকার হস্তান্তরের ক্ষেত্রে হিন্দু সাকসেশন অ্যাক্টের কিন্তু তেমন কোনো ভূমিকা নেই, কেননা এখানে ট্রান্সফার অফ প্রপার্টি দানপত্র দ্বারাই কিন্তু নির্ধারিত। ওকে, ডিভলিউশন অফ প্রপার্টি আফটার ডেথ অফ এনি পারসন, এই টপিকটার মধ্যে সেকেন্ড যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব তার হেডিংটা হচ্ছে ট্রান্সফার অফ প্রপার্টি থ্রু টেস্টামেন্টারি সাকসেশন, বা টেস্টামেন্টারি সাকসেশন পদ্ধতির মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের পদ্ধতি। কোনো ব্যক্তি একটি উইল সম্পাদনের মাধ্যমেও তার সম্পত্তি লিগ্যাল এয়ার্সদের অনুকূলে ট্রান্সফার করতে পারেন। উইলের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের পদ্ধতিকে টেস্টামেন্টারি সাকসেশন বলা হয় এবং সেই ব্যক্তি মারা যাবার পর তার লেখা উইল অনুসারে তার ত্যক্ত সম্পত্তি তার লিগ্যাল এয়ার্সদের মধ্যে ডিস্ট্রিবিউট হবে। এখানেও হিন্দু সাকসেশন অ্যাক্টের তেমন কোনো ভূমিকা নেই, কেননা এখানে ট্রান্সফার অফ প্রপার্টি উইল দ্বারাই নির্ধারিত। ওকে, ডিভলিউশন অফ প্রপার্টি আফটার ডেথ অফ এনি পারসন, এই টপিকটার মধ্যে এর পরের যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব তার হেডিংটা হচ্ছে ট্রান্সফার অফ প্রপার্টি থ্রু ইন্টেস্টেড সাকসেশন, এবং এই পয়েন্টটাই হচ্ছে এই ভিডিওর মূল বিচার্য বিষয় বা এটাই হচ্ছে মেন টপিক এবং এই টপিকটা নিয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। যখন কোনো সম্পত্তির হস্তান্তর একটি ভ্যালিড উইল বা টেস্টামেন্ট দ্বারা নির্ধারিত হয় না, তখন সেটাকে আমরা ইন্টেস্টেড সাকসেশন বলি এবং এই রকম ক্ষেত্রেই কিন্তু ল অফ ইনহেরিটেন্সের ভূমিকা আসছে, যেখানে হিন্দু সাকসেশন অ্যাক্ট ঠিক করে দেয় যে কোনো ব্যক্তি মারা যাবার পর তার ত্যক্ত সম্পত্তি কিভাবে এবং কি অনুপাতে তার লিগ্যাল এয়ার্সদের মধ্যে ডিস্ট্রিবিউট হবে। উইলের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের পদ্ধতিকে আমরা টেস্টামেন্টারি সাকসেশন বলি এবং উইল ছাড়া সম্পত্তি হস্তান্তরের পদ্ধতিকে আমরা ইন্টেস্টেড সাকসেশন বলি। এবং কোনো ব্যক্তি উইল লিখে মারা গেলে তাকে টেস্টেটার এবং কোনো ব্যক্তি উইল না লিখে মারা গেলে তাকে আমরা ইন্টেস্টেড বলছি। তো এই দুটো টার্ম আপনি মাথায় রাখুন। ওকে, তো এইবার আমরা ইন্টেস্টেড সাকসেশন নিয়ে ডিটেলসে আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব যে কোনো ব্যক্তি মারা যাবার পর তার ত্যক্ত সম্পত্তি কিভাবে লিগ্যাল এয়ার্সদের মধ্যে ডিস্ট্রিবিউট হবে আইন অনুসারে। ওকে, তো প্রথম পয়েন্টটা হচ্ছে এয়ার্স অফ আ হিন্দু মেল। এই পয়েন্টটাকে আমরা চারটে ক্যাটাগরিতে ভাগ করব: ক্লাস 1 এয়ার্স, ক্লাস 2 এয়ার্স, এগনেটস অ্যান্ড কগনেটস। কোনো হিন্দু ব্যক্তি যদি উইল না লিখে মারা যান তো তাহলে তার ত্যক্ত সম্পত্তি এইভাবেই পর্যায়ক্রমে তার উত্তরাধিকারীদের কাছে ট্রান্সফার হবে।
প্রথমে যাবে ক্লাস 1 ইয়ার্সের কাছে, এবং যদি ক্লাস 1 ইয়ার্স এই ক্যাটাগরিতে কোনো কোয়ালিফাইড লিগাল ইয়ার্স বা উত্তরাধিকারী না থাকে তাহলে সেই সম্পত্তি হস্তান্তর হবে বা ট্রান্সফার হবে ক্লাস 2 ইয়ার্সের কাছে, এবং ক্লাস 2 ইয়ার্স এই ক্যাটাগরিতেও যদি কোনো কোয়ালিফাইড উত্তরাধিকারী বা লিগাল ইয়ার্স না থাকে তাহলে সেই সম্পত্তি ট্রান্সফার হবে বা ডেভলভ হবে এগনেটসের কাছে, এবং এগনেটস এই ক্যাটাগরিতে যদি কোনো কোয়ালিফাইড লিগাল ইয়ার্স না থাকে বা উত্তরাধিকারী না থাকে তাহলে সেই সম্পত্তি ডেভলভ হবে বা ট্রান্সফার হবে কগনেটসের কাছে। মানে আমি যে প্রথম থেকে বললাম ক্লাস 1, ক্লাস 2, এগনেটস, কগনেটস, এইভাবে পর্যায়ক্রমেই কিন্তু প্রপার্টি ট্রান্সফার হবে যদি কোনো ক্যাটাগরিতে কোয়ালিফাইড লিগাল ইয়ার্স উপস্থিত না থাকে তখন। এবং যদি কগনেটস এই ক্যাটাগরিতে কোনো কোয়ালিফাইড লিগাল ইয়ার্স না থাকে তাহলে সেই সম্পত্তি ট্রান্সফার হবে বা ডেভলভ হবে গভর্নমেন্টের কাছে। অর্থাৎ ইন অ্যাবসেন্স অফ কোয়ালিফাইড লিগাল ইয়ার্স ইন দিস 4 ক্যাটাগরি দ্য প্রপার্টি উইল ডেভলভ আপন দ্য গভর্নমেন্ট। ইন অ্যাবসেন্স অফ কোয়ালিফাইড লিগাল ইয়ার্স ইন দিস 4 ক্যাটাগরি দ্য প্রপার্টি উইল ডেভলভ আপন দ্য গভর্নমেন্ট। অর্থাৎ উপরোক্ত এই 4টে ক্যাটাগরির কোনোটাতেই যদি কোনো উত্তরাধিকারী না থাকে, লিগাল ইয়ার্স না থাকে, তাহলে সেই ইন্টেস্টেড ব্যক্তির ত্যক্ত সম্পত্তি সরকারে বর্তাবে বা সরকারে নষ্ট হবে বা সরকারের অধীনে হস্তান্তরিত হবে বা গভর্নমেন্টের কাছে চলে যাবে। কিন্তু মাথায় রাখবেন ডিভলিউশন অফ প্রপার্টি কিন্তু এইভাবেই কনসিকিউটিভলি পর্যায়ক্রমে ক্যাটাগরি ওয়াইজ হয়। ডিভলিউশন অফ প্রপার্টি থ্রু ইন্টেস্টেড সাকসেশন এই টপিকটার মধ্যে এর পরের যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব তার হেডিংটা হচ্ছে শেয়ারস অফ ক্লাস 1 ইয়ার। ক্লাস 1 ইয়ার্স এই ক্যাটাগরির মধ্যে আমরা প্রাইমারিলি 4 জন লিগাল ইয়ার্সকে পাচ্ছি, মাদার, উইডো, ডটার, সান। আরেকবার বলছি, মাদার, উইডো, ডটার অ্যান্ড সান। অর্থাৎ কোনো ইন্টেস্টেড ব্যক্তির ত্যক্ত সম্পত্তি সর্বপ্রথম যে 4 জন লিগাল ইয়ার্সদের কাছে ডিভলভ হবে বা ট্রান্সফার হবে তারা হলো সেই মৃত ব্যক্তির মা, সেই মৃত ব্যক্তির বউ মানে যিনি এখন বিধবা বা উইডো, তার ছেলে এবং মেয়ে, এবং সেই সম্পত্তি 4 জনের মধ্যে সমান ভাগে ভাগ হবে এবং প্রত্যেকে একটা করে শেয়ার পাবে। একটা ইলাস্ট্রেশনের সাহায্যে জিনিসটা একটু বোঝা যাক। এই যে ছবিটা আপনারা দেখছেন এখানে পি হচ্ছে প্রপোজিটাস বা সেই মৃত ব্যক্তি, এবং পিকে সেন্টারে রেখেই, পি বা প্রপোজিটাসকে সেন্টারে রেখেই আমরা এই ইলাস্ট্রেশনটাকে বোঝার চেষ্টা করব যে সম্পত্তি কিভাবে হস্তান্তর হবে তার লিগাল ইয়ার্সদের মধ্যে। ওকে, এখানে এম হচ্ছে সেই প্রপোজিটাসের মাদার, ডাব্লিউ হচ্ছে সেই প্রপোজিটাসের বউ যিনি এখন বিধবা, এবং S1 হচ্ছে তার একটা ছেলে যার নাম রাম, S2 হচ্ছে তার আরেকটা ছেলে যার নাম শ্যাম, এবং D1 হচ্ছে তার একটা মেয়ে যার নাম সীতা, এবং D2 হচ্ছে তার আরেকটা মেয়ে যার নাম গীতা। ওকে, তো আমি আগেই বলেছি সম্পত্তি 4 জনের মধ্যে সমান ভাগে ভাগ হবে, কিন্তু দেখুন এই ইলাস্ট্রেশনে কিন্তু 6 জন আছে, অর্থাৎ সেই ইন্টারেস্টেড ব্যক্তির 2টো ছেলে এবং 2টো মেয়ে, সব মিলিয়ে টোটাল নাম্বার অফ লিগাল ইয়ার্স হচ্ছে 6। তো সেক্ষেত্রে রুলটা কি হবে? সেক্ষেত্রেও কিন্তু নিয়মটা একই, মানে সম্পত্তি সবার মধ্যে মানে 6 জনের মধ্যে সমান ভাগে ভাগ হবে এবং প্রত্যেকে একটা করে শেয়ার পাবে, অর্থাৎ প্রত্যেকের শেয়ার হচ্ছে 1/6। অর্থাৎ মায়ের শেয়ার 1/6, বিধবা বউয়ের শেয়ার 1/6, রামের শেয়ার 1/6, শ্যামের শেয়ার 1/6, সীতার শেয়ার 1/6 এবং গীতার শেয়ারও 1/6। যদি টোটাল নাম্বারস অফ লিগাল ইয়ার্স 4 জন হতো তাহলে প্রত্যেকের শেয়ার হতো 1/4। টোটাল নাম্বার অফ লিগাল ইয়ার্স 5 হলে প্রত্যেকের শেয়ার হতো 1/5। 7 জনের মধ্যে ভাগ হলে 1/7 হতো, এবং 8 জনের মধ্যে ভাগ হলে 1/8 হতো। এইভাবেই ভাগ হয় এবং এটাই হচ্ছে জেনারেল রুল। এই 4 জন প্রাইমারি লিগাল ইয়ার্স ছাড়াও আরও 12 জন লিগাল ইয়ার্স আছে যারা প্রিডিসিস সান অ্যান্ড প্রিডিসিস ডটার এই ব্রাঞ্চের অন্তর্ভুক্ত। অর্থাৎ ক্লাস 1 ক্যাটাগরির মধ্যে কোনো মৃত ব্যক্তির মৃত সন্তান ও তার উত্তরাধিকারীদেরকেও ইনক্লুড করা হয়েছে, এবং এটাও বলে দেওয়া হয়েছে মৃত সন্তানের অবর্তমানে তার ভাগের বা অংশের ত্যক্ত সম্পত্তি কিভাবে এবং কি উপায় তার উত্তরাধিকারীদের কাছে ট্রান্সফার হবে। এখন আমরা জানবো প্রিডিসিস সান অ্যান্ড প্রিডিসিস ডটার কাকে বলা হয়। যখন পিতা মাতার বা প্রপোজিটাসের মৃত্যুর আগেই তার কোনো পুত্র সন্তান মারা যায় তখন সেই মৃত পুত্র সন্তানকে প্রিডিসিস সান বলা হয়, এবং যখন পিতা মাতার বা প্রপোজিটাসের মৃত্যুর আগেই তার কোনো কন্যা সন্তান মারা যায় তখন সেই মৃত কন্যা সন্তানকে প্রিডিসিস ডটার বলা হয়। প্রিডিসিস সান অ্যান্ড প্রিডিসিস ডটার এই দুটো ব্রাঞ্চকে যোগ করলে 6 করে টোটাল 12 জন লিগাল ইয়ার্সকে পাওয়া যায়, এবং যারা ক্লাস 1 ক্যাটাগরির মধ্যে 4 জন প্রাইমারি লিগাল ইয়ার্স মানে মাদার, উইডো, ডটার, সানের সাথেই কোনো মৃত হিন্দু ব্যক্তির আইনত উত্তরাধিকারী হিসাবে চিহ্নিত হয়েছে বা স্থান পেয়েছে। ওকে, অর্থাৎ আপনি যদি ক্লাস 1 ইয়ার ক্যাটাগরির দিকে ভালো করে দেখেন তাহলে দেখবেন যে এই ক্যাটাগরির মধ্যে টোটাল 16 জন 16 লিগাল ইয়ার্স আছে কোনো ইন্টারেস্টেড বা মৃত ব্যক্তির ত্যক্ত সম্পত্তিকে ডাইরেক্টলি ইনহেরিট করার জন্য বা সরাসরি ইনহেরিট করার জন্য। ওকে,
তো আমরা এখন মৃত সন্তানের উত্তরাধিকারী ও তাদের প্রাপ্য অংশ নিয়ে আলোচনা করব একটা ইলাস্ট্রেশনের সাথে। আমরা ইলাস্ট্রেশন 1-এ 6 জন প্রাইমারি লিগ্যাল হেয়ার্সের মধ্যে সম্পত্তির বিভাজন শিখেছিলাম। এখন আমরা ইলাস্ট্রেশন 2-এ সেই একই ফ্লোচার্ট ও ডায়াগ্রামকে ইউজ করে সেই উদাহরণটিকেই একটু এক্সটেন্ড করে দিয়ে মৃত সন্তানের অংশটি সংযোজন করে দিচ্ছি। তো তাহলে চলুন ইলাস্ট্রেশন 2 নিয়ে এবার ডিসকাশন করা যাক। আমরা আগেই জেনেছি টোটাল 6 জন লিগ্যাল হেয়ার্সের প্রত্যেকের অংশ হচ্ছে 1/6, কিন্তু এখন যদি আমরা স্যামকে প্রিডিজিস্ট বলে ধরে নিই তো সেক্ষেত্রে শ্যামের অংশের ত্যক্ত সম্পত্তি শ্যামের উত্তরাধিকারীদের কাছে হস্তান্তর হবে বা ট্রান্সফার হবে এবং প্রত্যেকের মধ্যে সমান ভাগে ভাগ হবে বা ডিস্ট্রিবিউট হবে। অর্থাৎ পিতা মারা যাবার আগে স্যাম জীবিত থাকলে সে পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে যতটা পরিমাণ সম্পত্তি আইনত পেতে হকদার ছিল ঠিক ততটাই প্রাপ্য সম্পত্তি শ্যামের অবর্তমানে তার স্ত্রী, পুত্র ও কন্যার কাছে ডিভলভ হবে, ট্রান্সফার হবে বা হস্তান্তর হবে এবং 3 জনের মধ্যে সমান ভাগে ভাগ হবে ও প্রত্যেকে 1/18 করে শেয়ার পাবে। তো মানে এখানে যে 1/18 যে আমি শেয়ারটা বললাম এটা কিভাবে এলো নিশ্চয়ই বুঝতে পারলেন। 1/6 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু 1/18। মানে আপনি যদি ফ্র্যাকশন করেন তাহলে উত্তর এটাই, আপনি ডেসিমালে বার করতে চাইলে করতে পারেন। ওকে, তো দেখুন ইনহেরিটেন্স অত্যন্ত বড় একটি সাবজেক্ট এবং সাকসেশনের সবকটা পদ্ধতিকে একটা ভিডিওতে ডিসকাস করা সম্ভব নয়, তাই আমি আলাদা আলাদা স্পেসিফিক এবং ডিটেলস ভিডিও বানানোর মাধ্যমে এই সাবজেক্টটিকে আমি কমপ্লিট করব, এতে আপনাদেরও বুঝতে সুবিধা হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে কিন্তু মিস করবেন, তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আমি পরবর্তী সময়ে সাকসেশনের সমস্ত ইম্পর্টেন্ট টপিক নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও বানাতে চলেছি এবং যেগুলো হাইলি ইনফরমেটিভ হতে চলেছে এবং আপনাদের জন্য সেগুলো অত্যন্ত ভাইটাল হতে চলেছে এবং সেগুলো জানা আপনাদের জন্য অত্যন্ত জরুরি, কেননা সাকসেশন সম্পর্কে সবারই একটা বেসিক নলেজ থাকা অত্যন্ত প্রয়োজন আছে এবং সবসময় যে উকিলবাবুর চেম্বারে গিয়েই এই সমস্ত বিষয় জানতে হবে এমনটা নয়। আমি এই সংক্রান্ত ভিডিও পরপর বানাতে থাকবো, আপনি যদি সঙ্গে থাকেন সাবস্ক্রাইব করে আপনি ভিডিওগুলি পাবেন এবং জিনিসটা আপনার বুঝতে সুবিধা হবে এবং কনসেপ্টটা আপনার ক্লিয়ার হয়ে যাবে, তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ডিভলিউশন অফ প্রপার্টি থ্রু ইন্টেস্টেড সাকসেশন এই টপিকটার মধ্যে এর পরের যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব তার হেডিংটা হচ্ছে শেয়ারস অফ ক্লাস 2 ইয়ার্স। আর যদি ক্লাস 1 এয়ার এই ক্যাটাগরিতে কোনো কোয়ালিফাইড লিগাল এয়ার থাকে তাহলে তো প্রপার্টি বা শেয়ার তার কাছেই ট্রান্সফার হবে বা ডিভলভ হবে, সেখানে কোনো প্রবলেম নেই। বাট ইন অ্যাবসেন্স অফ এনি ক্লাস 1 এয়ার দ্য প্রপার্টি উইল ডিভলভ আপন ক্লাস 2 এয়ার। অর্থাৎ যদি ক্লাস 1 ক্যাটাগরিতে কোনো কোয়ালিফাইড লিগাল এয়ার্স না থাকে তো তাহলে সেই প্রপার্টি ট্রান্সফার হবে বা ডিভলভ হবে ক্লাস 2 ইয়ার্সদের কাছে। আমরা এর আগে জেনেছি কি যে ক্লাস 1 ক্যাটাগরিতে মুখ্যত 4 জন লিগাল এয়ার্স আছে, মাদার, উইডো, ডটার অ্যান্ড সান। এবার আমরা জানবো যে ক্লাস 2 ক্যাটাগরিতে কোন কোন লিগাল এয়ার্স আছে। এই পয়েন্টটাকে বোঝানোর সুবিধার জন্য আমি মেন ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি এই দুটো টার্মকে ইউজ করব। তো দেখুন ক্লাস 2 ক্যাটাগরিকে 1, 2, 3, 4 করে এই 9টা সাব ক্যাটাগরিতে ভাগ করা হয় এবং প্রপার্টি বা শেয়ার এই 9টা সাব ক্যাটাগরির মধ্যে দিয়ে পর্যায়ক্রমে ধাপে ধাপে ডেভেলপ হতে হতে ট্রান্সফার হতে হতে ওপর থেকে নিচের দিকে নামে এবং প্রায়োরিটি বেসিসে কোনো আর্লিয়ার ক্যাটাগরি লেটার ক্যাটাগরিকে এক্সক্লুড করে দেয়। তো জিনিসটা একটু সোজা ভাষায় বোঝা যাক। আমি এখানে 9টা সাব ক্যাটাগরিকে কনসিকিউটিভলি সিরিয়ালি সাজাচ্ছি এবং কোন ক্যাটাগরিতে কোন কোন লিগাল এয়ার্স পড়ছে সেটা বলে দিচ্ছি। দেখুন ফাদার হচ্ছে সাব ক্যাটাগরি 1 এর একমাত্র লিগাল এয়ার, অনলি 1, এবং ইন অ্যাবসেন্স অফ ক্লাস 1 এয়ার্স টেক্স দ্য এন্টায়ার প্রপার্টি। অর্থাৎ যদি ক্লাস 1 ক্যাটাগরিতে কোনো কোয়ালিফাইড লিগাল এয়ার্স না থাকে, মানে যদি মাদার, উইডো, ডটার, সান এই 4 জনের কেউ না থাকে, তো সেক্ষেত্রে কোনো ব্যক্তি মারা যাবার পর তার সম্পত্তি তার বাবার কাছে ডিভলভ হবে বা ট্রান্সফার হবে বা ফিরে যাবে। এবং ফাদারই হচ্ছে ক্লাস 2 ইয়ার্স ক্যাটাগরির একমাত্র সর্বপ্রথম লিগাল এয়ার্স যিনি কোয়ালিফাইড ক্লাস 1 এয়ারের অনুপস্থিতিতে ইন্টেস্টেটের ত্যক্ত সম্পত্তির পুরোটাই পাবেন, যদি তিনি জীবিত থাকেন এবং যদি তিনি আইনত কোয়ালিফাইড হন। এই দুখানা কিন্তু তার কোয়ালিফিকেশন থাকতে হবে। এখানে কোয়ালিফাইড বলতে কিন্তু আমি কারোর শিক্ষাগত যোগ্যতার কথা বলছি না। হিন্দু সাকসেশন অ্যাক্ট কিছু কন্ডিশনের কথা উল্লেখ করেছে যেটা এটা নির্ধারণ করতে সাহায্য করে যে কোনো ব্যক্তি সাকসেশনের নিয়মানুযায়ী প্রপার্টি ডিভলিউশন প্রসেসে ইনহেরিট করতে আইনত হকদার কিনা, যোগ্য কিনা, পারমিটেড কিনা বা কোয়ালিফাইড কিনা। অর্থাৎ হিন্দু সাকসেশন অ্যাক্টে কিছু গ্রাউন্ডস আছে যার পরিপ্রেক্ষিতে কোনো ব্যক্তি প্রপার্টি ইনহেরিট করতে ডিসকোয়ালিফাই হয়ে যেতে পারে। একজন ডিসকোয়ালিফাইড ব্যক্তি আইনে কিন্তু মৃত ব্যক্তি বলেই গণ্য হবে এবং ইনহেরিটেন্স সংক্রান্ত সমস্ত রকম রাইট টাইটেল থেকে সে বঞ্চিত হবে বা তার কোনো অধিকার থাকবে না। কি কি গ্রাউন্ডে কোনো ব্যক্তি ডিসকোয়ালিফাই হতে পারে সেটা নিয়ে আমি সেপারেট ভিডিও বানিয়ে দেবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো ক্লাস 2 ইয়ার্স এই ক্যাটাগরিকে যে 9টা সাব ক্যাটাগরিতে ভাগ করা হয় সেগুলো নিয়ে আমি এখন কথা বলবো এবং 9টা সাব ক্যাটাগরিকে আমি পর্যায়ক্রমে বলবো এবং জানাবো এবং প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে কজন করে লিগাল এয়ার্স পড়ছে আমরা সেটা এবার জানবো। তো ক্লাস 2 ইয়ার্স ক্যাটাগরির সাব ক্যাটাগরি 1 এর মধ্যে কিন্তু একজনই লিগাল এয়ার আসছে যিনি হচ্ছে বাবা
বা ফাদার, অ্যান্ড হি ইজ দ্য সোল হেয়ার ইন ক্যাটাগরি 1 অ্যান্ড ইন অ্যাবসেন্স অফ ক্লাস 1 heirs টেক্স দ্য এন্টায়ার প্রপার্টি। তো সাব ক্যাটাগরি 1-এ একজনই আসছে, সেটা হচ্ছে ফাদার। সাব ক্যাটাগরি 2-তে আছে 4 জন, সন্স ডটার সন, সন্স ডটার্স ডটার এবং ব্রাদার অ্যান্ড সিস্টার। সাব ক্যাটাগরি 3-তে হচ্ছে 4 জন, ডটার সন্স সন, ডটার সন্স ডটার, ডটার্স ডটার্স সন এবং ডটার্স ডটার্স ডটার। সাব ক্যাটাগরি 4-এ হচ্ছে 4 জন, ব্রাদার্স সন, ব্রাদার্স ডটার, সিস্টার্স সন, সিস্টার্স ডটার। সাব ক্যাটাগরি 5-এ হচ্ছে 2 জন, ফাদার্স ফাদার, ফাদার্স মাদার। সাব ক্যাটাগরি 6-এ হচ্ছে 2 জন, ফাদার্স উইডো, ব্রাদার্স উইডো। সাব ক্যাটাগরি 7-এ হচ্ছে 2 জন, ফাদার্স ব্রাদার, ফাদার্স সিস্টার। সাব ক্যাটাগরি 8-এ হচ্ছে 2 জন, মাদার্স ফাদার, মাদার্স মাদার। এবং সাব ক্যাটাগরি 9-এও হচ্ছে 2 জন, মাদার্স ব্রাদার, মাদার্স সিস্টার। তো এই যে আমি 9খানা সাব ক্যাটাগরির কথা বললাম, প্রপার্টি কিন্তু এইভাবেই সাব 1 ক্যাটাগরি থেকে ডেভলভ হতে হতে পর্যায়ক্রমে ধাপে ধাপে নিচের দিকে নামবে এবং সাব ক্যাটাগরি 9 অবধি ডেভলভ হবে বা ট্রান্সফার হবে। এইবার দেখুন ক্লাস 2 ইয়ার্সের সাব ক্যাটাগরি 1-এ যদি ফাদার অনুপস্থিত থাকেন, অর্থাৎ যদি তিনি মৃত হন বা ডিসকোয়ালিফাইড হন, তো সেক্ষেত্রে প্রপার্টি কিভাবে ডেভলভ হবে। দেখুন জিনিসটা কিন্তু খুবই সিম্পল। যেহেতু তিনি সাব ক্যাটাগরি 1-এর একমাত্র লিগাল হেয়ার, তাই তার অনুপস্থিতিতে দ্য প্রপার্টি উইল ডেভলভ আপন দ্য সাব ক্যাটাগরি 2। আবার ইন অ্যাবসেন্স অফ কোয়ালিফাইড লিগাল হেয়ার্স ইন সাব ক্যাটাগরি 2, দ্য প্রপার্টি উইল devolve upon subcategory 3. আবার in absence of qualified legal heirs in subcategory 3, the property will devolve upon subcategory 4. subcategory 4-এ কেউ না থাকলে সেটা devolve হবে subcategory 5-এর কাছে। subcategory 5-এ কেউ না থাকলে সেটা devolve হবে বা চলে যাবে subcategory 6-এ। এইভাবেই পর্যায়ক্রমে ধাপে ধাপে ডেভলিউশন হয় এবং এইভাবে ডেভলভ হতে হতে যদি সাবক্যাটাগরি 9 পর্যন্ত কোনো কোয়ালিফাইড লিগাল হেয়ার্সকে ট্রেস না করা যায়, তো সেক্ষেত্রে এটা বুঝতে হবে যে ক্লাস 2 ইয়ার্স ক্যাটাগরিতে কোনো লিগাল হেয়ার্স নেই ইনহেরিট করার জন্য, ইনহেরিটেন্সের জন্য, এবং তখন সাকসেশনের নিয়ম অনুযায়ী সেই প্রপার্টিটা ডেভলভ হবে বা ট্রান্সফার হয়ে যাবে নেক্সট স্টেজে, মানে এগনেটসের কাছে। ডিভলিউশন অফ প্রপার্টি থ্রু ইন্টেস্টেড সাকসেশন, এই টপিকটার মধ্যে এর পরের যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব তার হেডিংটা হচ্ছে শেয়ারস অফ এগনেটস অ্যান্ড কগনেটস। তো আমরা ক্লাস 1 এবং ক্লাস 2 ইয়ার্স ক্যাটাগরি সম্পর্কে জানলাম। এইবার আমরা যে দুটো পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এগনেটস অ্যান্ড কগনেটস। ইন অ্যাবসেন্স অফ ক্লাস 1 অ্যান্ড ক্লাস 2 ইয়ার, দ্য প্রপার্টি উইল ডেভলভ আপন এগনেটস অ্যান্ড কগনেটস। অর্থাৎ ক্লাস 1 এবং ক্লাস 2 ক্যাটাগরিতে যদি কোনো লিগাল হেয়ার্স না থাকে, তাহলে সেই সম্পত্তি বা প্রপার্টি ডেভলভ হবে, ট্রান্সফার হবে এগনেটস এবং কগনেটস ক্যাটাগরির কাছে। প্রথমে যাবে এগনেটসের কাছে এবং এগনেটস ক্যাটাগরিতে যদি কেউ না থাকে তখন সেটা ডেভলভ হবে কগনেটসের কাছে। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট রুল হচ্ছে এগনেটস আর অলওয়েজ প্রেফার্ড ওভার কগনেটস। অর্থাৎ এগনেটস অ্যান্ড কগনেটস এই দুটো ক্যাটাগরির মধ্যে প্রথম প্রেফারেন্স কিন্তু সর্বদাই পাবে এগনেটসরা। কিন্তু তার আগে আমাদের জানতে হবে এগনেটস অ্যান্ড কগনেটস কাদের বলে। দেখুন, when a person traces his relationship to the propositors wholly through males, then he or she is an agnet. এবং পক্ষান্তরে on the way of tracing relationship between the claimant and the propositors, if a female intervenes anywhere in the line, the claimant is a cognet. এটা হচ্ছে এগনেট অ্যান্ড কগনেটসের লিগাল ডেফিনেশন। আমি আরেকবার বলছি, ডেফিনেশনটা ভালো করে দেখুন, এবং এটাই এগনেটস অ্যান্ড কগনেটসের কিন্তু মানে। সো এগনেটস কি না, when a person traces his relationship to the propositors wholly through males, he or she is an agnet. এবং on the other hand, on the way of tracing relationship between the claimant and the propositors, if a female intervenes anywhere in the line, the claimant is a cognet. কিছু এক্সাম্পলের সাহায্যে আমরা বোঝার চেষ্টা করব যে এগনেটস কাকে বলে এবং কগনেটস কাকে বলে, কোন কোন রিলেশনকে এগনেটস বলে এবং কোন কোন রিলেশনকে কগনেটস বলে। যেমন ধরুন সন্স সন, ছেলের ছেলে, সন্স ডটার, ফাদার্স মাদার, ফাদার্স সন্স সন, ফাদার্স ব্রাদার্স সন, এই সমস্ত রিলেশনশিপই হচ্ছে কিন্তু এগনেটসের এক্সাম্পল। কেননা এখানে প্রপোজিটর শুধুমাত্র মেল অ্যানসেস্টারের মাধ্যমে তার রিলেশনশিপকে ট্রেস করতে পারছে। তো এবার ধরুন ডটার্স সন, সিস্টার্স সন, সিস্টার্স ডটার, ফাদার্স সিস্টার্স সন, সন্স ডটার্স সন, এই যে রিলেশনশিপগুলো বললাম এগুলো কিন্তু কগনেটসের এক্সাম্পল। তো মানে এখানে যে ডিফারেন্সটা সেটা হচ্ছে এটাই যে এগনেটসের ক্ষেত্রে চেন অফ রিলেশনশিপ ক্যান বি ট্রেসড আনইন্টারাপ্টেডলি থ্রু মেলস, এবং কগনেটসের ক্ষেত্রে সেই চেন অফ রিলেশনশিপেই কিন্তু একজন ফিমেল ইন্টারভেন করছে। এগনেটস অ্যান্ড কগনেটস এই দুটো টার্ম নিয়ে ডিটেলস ভিডিও পেতে চাইলে আমাকে নিচের কমেন্ট বক্সে জানান, আমি ইলাস্ট্রেশন, ডায়াগ্রাম এবং ফ্লো চার্টের সাথে সেপারেট ভিডিও বানিয়ে ভালো করে বুঝিয়ে দেবো। ডিভলিউশন অফ প্রপার্টি থ্রু ইন্টেস্টেড সাকসেশন, এই টপিকটার মধ্যে এখন যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব তার হেডিংটা হচ্ছে আর্লিয়ার ক্যাটাগরি এক্সক্লুডস দ্য লেটার ক্যাটাগরি।
সাকসেশনের আরেকটা অত্যন্ত ইম্পর্টেন্ট রুল হচ্ছে যে আর্লিয়ার ক্যাটাগরি সর্বদাই লেটার ক্যাটাগরিকে এক্সক্লুড করবে। এর মানে হচ্ছে যে যখন আর্লিয়ার ক্যাটাগরিতে অলরেডি কোনো লিগাল এয়ার্স এক্সিস্ট করবে তখন প্রপার্টি তার পরবর্তী ক্যাটাগরিতে, তার নেক্সট ক্যাটাগরিতে বা তার লেটার ক্যাটাগরিতে কিন্তু ডেভলভই হবে না বা ট্রান্সফারই হবে না। ডেভলভ লেটার ক্যাটাগরিতে তখনই হবে যখন আর্লিয়ার ক্যাটাগরিতে কোনো কোয়ালিফাইড লিগাল এয়ার্স থাকবে না। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। অর্থাৎ আমরা আগেই জেনেছি সাকসেশনের নিয়ম অনুযায়ী ডেভলিউশন অফ প্রপার্টি ধাপে ধাপে পর্যায়ক্রমে ক্যাটাগরি ওয়াইজ হয় এবং সেই কারণেই কোনো ক্যাটাগরিতে কোয়ালিফাইড লিগাল এয়ার্সের উপস্থিতি তার পরবর্তী ক্যাটাগরিকে ন্যাচারালি এক্সক্লুড করে দেয় বা বাদ দিয়ে দেয়। আমরা এতক্ষণ যে ক্লাস 1, ক্লাস 2, এগনেটস, কগনেটস এই সমস্ত ক্যাটাগরির কথা জানলাম, এদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু একই নিয়ম প্রযোজ্য এবং যেহেতু ক্লাস 2 ইয়ার্সের মধ্যে 9টা সাব ক্যাটাগরি আছে, তাই শুধুমাত্র ওই পয়েন্টটাকে আপনি যদি ভালো করে বোঝেন তাহলে আপনার কাছে এক্সক্লুশনের এই নিয়মটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এগনেটস ক্যাটাগরিকেও 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ডিসেন্ডেন্ট, আর একটা অ্যাসেন্ডেন্ট এবং আরেকটা হচ্ছে কোল্যাটেরাল। এবং কগনেটস ক্যাটাগরিকেও 3 ভাগে ভাগ করা যায়, ডিসেন্ডেন্ট, অ্যাসেন্ডেন্ট এবং কোল্যাটেরাল। এটা নিয়ে আমি খুব বেশি ডিসকাশনে গেলাম না, সেপারেট যে ভিডিওটা আমি বানাবো সেখানে এটা নিয়ে আমি ডিসকাস করব, এখানে আমি এতটাই রাখলাম। তো এটাই ছিল আজকের টপিক, আমি ডিসকাশন এখানেই শেষ করলাম। এবং যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক করে কমেন্টে জানান। আমি এই চ্যানেলে প্রপার্টি সংক্রান্ত সমস্ত রকমের ভিডিও আপলোড করে থাকি। আপনি ইন্টারেস্টেড থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি ক্লিক করে অন রাখুন, যাতে আমি এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন যায়। এবং নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা আমার অন্যান্য ভিডিওগুলো চেক আউট করতে পারেন। আমাকে সোশ্যাল মিডিয়াতেও ফলো করতে পারেন কোনো ইনফরমেটিভ পোস্ট এবং কন্টেন্টের জন্য। তাহলে আজকের মতো চলি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।